বিরোধী দলে আছি, আমাদের জন্য দেশ স্বাধীন হয় নাই, স্বাধীন হয়েছে ক্ষমতাসীন দলের জন্য। তার প্রমাণ আমাদের হাদি ভাই, এটা যার প্রমাণ নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবরা। যদি কথাই সহ্য করতে না পারেন তো ক্ষমতা থাকবেন কি করে? আমি হাসিনার উপাধি দিয়েছি জঙ্গি জননী। বাংলাদেশে কোনো জঙ্গি নয়, এগুলার ডাইরেক্টর হলো ভারতের দিল্লির র, আর প্রচার প্রসার হলো এই জঙ্গি জননী হাসিনা। রক্তাক্ত জুলাই প্রাপ্তি ও প্রত্যাশার শীর্ষক আজকের এই আলোচনা সভার মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান, আমির শরীয়ত আল্লামা আবু জাফর কাসেমি, উপস্থিত বিশেষ অতিথি কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান, সাবেক সেনা কর্মকর্তা, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, দীর্ঘ 17 বছর জুলুম নির্যাতনের পর 2024-এ জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ জুলুম নির্যাতন ফ্যাসিস্ট ও স্বৈরাচার মুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। শেখ হাসিনা পতনের মূল কারণ ছিল এই জুলুম এবং নির্যাতন। এই জুলাই আগস্টের বিপ্লব, দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু জেলখানায় বন্দী, জঙ্গি মামলায় বন্দী ওলামায়ে কেরাম, নির্যাতিত রাজনৈতিক নেতৃবৃন্দের চোখের পানি, আহাজারি আর আল্লাহু আকবার ধ্বনি হাসিনার জন্য আল্লাহ তাআলার মহা গজব হিসেবে নাজিল হয়েছে। 2008 সালে ক্ষমতা এসছে। 2009 সালে আমি যাচ্ছিলাম ফরিদপুর, যাওয়ার পথে শ্যামলী থেকে রাত 9টায় আমাকে অ্যাটাক করে র্যাব নিয়ে যায় আমাকে র্যাব 4-এ। 2-3 ঘন্টা ঘুরিয়ে র্যাব 4-এ নিয়ে যায়। নিয়ে গিয়ে আমার সাথে আরো 2জন খেলাফত আন্দোলন কর্মী ছিল। জিজ্ঞাসা করে আমাকে, খেলাফত আন্দোলন টাকা পয়সা কোথায় পায়, কয়টা ভাষা জানো, কয়টা দেশ সফর করেছো, ইত্যাদি ইত্যাদি। আমার মাথায় বাবরি চুল ছিল, পুরো এলাকায় খবর হয়ে গেছে যে বড় একটা জঙ্গি গ্রেফতার করেছে। হ্যান্ডকাপ লাগিয়ে জুমার নামাজ পড়তে নিয়ে গেল। ব্যাগটা রাত্রে যখন নেয় মেজরের রুমে, র্যাব 4-এর মেজরের রুমে, এর আগ পর্যন্ত 4 বার আমার ব্যাগটা চেক হয়, ব্যাগে শুধু কাপড় ছিল। মেজরের রুমে ব্যাগ নেওয়ার পর আমার ব্যাগটা খুলে ওখান থেকে কিছু তার, ককটেল, লোহা বের করছে। আমাকে বলে, হুজুর আপনি তো ভালো মানুষ, কিন্তু ব্যাগের মধ্যে এগুলো নিয়ে কি ঘুরেন? বললাম, জনাব আপনার রুমের ঢোকার আগ পর্যন্ত আমার এই ব্যাগটা 3-4 বার চেক করেছে ওরা, কিছুই পাইনি। কিন্তু আপনার রুমে আসার পর এই ব্যাগের মধ্যে থেকে তার লোহালঙ্কর বের হয়, এটা তো আমার বুঝে আসে না। মেজর বলে, আপনি না দিলে আপনার লগে 2জন আপনাকে ফাঁসানোর জন্য দিয়েছে। বললাম, ওরা আমার কর্মী, ওরা নেতাকে কখনো ফাঁসাবে না। ওরা অন্য দলের মতো নেতা কর্মী বিক্রি হয় না, নেতা বিক্রি হয়, কখনো কর্মী বিক্রি হয় না। বলার পরে সে রেখে দিল। সকালবেলা বললো, রেডি থাকো, সাংবাদিক আনতেছি। বললাম, সাংবাদিক আনেন। সাংবাদিকরা আমাকে ভালো করেই চেনে। পরে আর সাংবাদিক আনলো না, আমাকে নিয়ে গেল চোখ বেঁধে ঘুরেতে ঘুরেতে র্যাব 1-এ, উত্তরা। র্যাব 1-এর মাটির নিচে আয়না ঘর, ডান পাশে 10টা, বাম পাশে 10টা রুম, লম্বা আপনার ঘর, ছোট চিকন ঘর, গেটের মধ্যে চিকন লোহার রড। 10টা-20টা রুমের জন্য ছোট্ট একটা বাথরুম। 24 ঘন্টা চোখ বাঁধা, হ্যান্ডকাপটা পিছন দিয়ে লাগিয়ে লোহার রডের বাহির দিয়ে বের করে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়। শোয়ার কোনো ব্যবস্থা নাই। সারা রাত 24 ঘন্টা এভাবে বসে থাকি। আপনার মশার কামড়ে পা দিয়ে মশা মারি, পা লম্বা করে বসে থাকি। ব্যথা শুরু হলে পা আবার আসাম হয়ে বসি। রাত গভীর হওয়ার পর বাথরুমের প্রয়োজন হলো। ওখানে যারা পাহারাদার কেউ কারো নাম ধরে ডাকে না, নান্টু, বল্টু, সেন্টু এই নামে ডাকে। আর সবচেয়ে দুনিয়ার মনে হয় আল্লাহ তাআলা জাহান্নামে যে ফেরেশতা দিবেন অন্ধ বধির, আর হাসিনার আয়নাঘরের এই পাহারাদার গুলাও ওই রকমই কুচ্ছিত কালো,
এমন চেহারা বিকট, কথাবার্তার কোনো সৌন্দর্যতা নেই। বললাম বাথরুমে যাব, নিয়ে গেল, বলল 3 মিনিট সময়। আমার একটু সময় বেশি লাগে, 3 মিনিটের বাথরুম করতে কষ্ট হয়। দেরি হলো, চিল্লাচিল্লি শুরু করলো। উঁচু করে আসলাম, জিজ্ঞাসা করলাম ভাই কয়টা বাজে? বলে রাত 3:30 বাজে। বললাম ভাই আমাকে 4 রাকাত নামাজ পড়ার অনুমতি দেবেন? বলে এই হারামজাদা, নামাজ কিসের? নামাজ আবার কাকে বলে? অনেক কান্নাকাটি করলাম, আল্লাহ কোন দেশে এসছি, এটা কি বাংলাদেশ? বললাম ভাই আমার নামাজ লাগবে না, তুমি আমাকে হ্যান্ডকাপ লাগাও। ও আমার পিছন থেকে হ্যান্ডকাপ লাগিয়ে দিল। পরের দিন সকালবেলা, রাত্রে এক ভাই চিল্লান দিয়ে উঠছে, আল্লাহ আর পারি না। জিজ্ঞাসা করলাম ভাই কতদিন? বললো ভাই এখানে আমি আজ 2 বছর। ওই জায়গাটা করা হয়েছে শুধুমাত্র বিশেষ করে ওলামায়ে কেরাম আর রাজনৈতিক নেতৃবৃন্দকে নির্যাতন করার জন্য। মাওলানা বলেন আমার এখানে অনেক ভাই আসছে আর গেছে, কেউ মারা গেছে। ওই যে দেখেন ড্রামটা, মারা যাওয়ার পর লাশটাকে ড্রামের মধ্যে দিয়ে মেডিসিন ঢেলে দেয়, লাশটা গলে যায়, ওটাকে আপনার ওই ড্রেনের মধ্যে ছেড়ে দেয়। অনেকে চলে গেছে, আমি এখনো বেঁচে আছি, কবে আল্লাহ আমাকে মারবে আমি জানি না। চিল্লান দিয়ে বলতেছে আল্লাহ হায়াত থাকলে বাঁচাও, নাচেত এখান থেকে আমাকে মুক্ত মেরে ফেলো। এমন নির্যাতন অত্যাচার। এরপরে সকালবেলা আমাকে ডাকলো জিজ্ঞাসাবাদের জন্য। জিজ্ঞাসাবাদ করার পরে প্রশ্নগুলো ঘুরে ফিরে করে, বলে এটাকে 6 নম্বরে নিয়ে ঝুলা। 6 নম্বর আবার কি? নিয়ে গেলে বড় একটা রুম, উপরেও ছাদটাও কালো, ডাইনে দেয়ালও কালো, ফ্লোরও কালো, সবকিছু কালো। আমাকে জায়গায় দাঁড় করালো, হাতটা হ্যান্ডকাপ টাইট হয়ে গেছে। যে নিয়ে গেছে তাকে বললাম ভাই হ্যান্ডকাপটা টাইট হয়ে গেছে। বললো আপনি দাঁড়ান আমি চাবি নিয়ে আসি। চিন্তা করলাম ও তো গেছে চাবি আনতে, এই সুযোগ আমি একটু দেখি এই 6 নম্বরটা কি। চোখটা খুলে টান দিয়ে দেখলাম এখানে আপনার আমাকে যেখানে দাঁড় করিয়েছে ওই বরাবর একটা শিকল ঝুলতেছে, একটা আংটা সহ। বুঝলাম এখানে হয়তো আমাকে ঝুলাবে। পাশে একটা টেবিলের উপর অনেক রকমের সুইচ, অনেক কারেন্টের তার তুল রাখা, পাশে একটা খাট, পাশে একটা চেয়ার, কারেন্টের তার লাগানো, একটা বালতি আছে, বালতির মধ্যে রং বেরঙের বেত, লাঠি, এগুলো দিয়ে পেটায়। ওর আবার শোনার পর আমি চোখ আবার লাগিয়ে দিলাম। এসে আমার হাতটাকে আপনার হ্যান্ডকাপটা ঢিল করলো এবং মোটা একটা রশি দিয়ে আমার হাতটাকে আপনার বাঁধলো। বাঁধার পরে আমাকে ওই হ্যান্ডকাপের মধ্যে লাগিয়ে সুইচ দিয়ে উঠিয়ে দিল। উঠানোর পর আপনার 3.5 ঘন্টা আমাকে ঝুলালো। 3.5 ঘন্টা পর, আগে ঝুলানোর কিছুক্ষণ পর অফিসার এসছে, এসে আমার কাপড় খুলে আমাকে সম্পূর্ণ উলঙ্গ করেছে। আমার প্রস্রাবের রাস্তার নিচের রক্তার মধ্যে আপনার কারেন্টের ক্লিপ লাগিয়েছে। লাগিয়ে আপনার যখন সুইচ দেয় পা থেকে মাথা পর্যন্ত সমস্ত রক্তগুলো মাথার তালুতে উঠে যায়। যখন সুইচটা ছাড়ে পুরো রক্তগুলো পুরো মাথা থেকে পা পর্যন্ত সুইচ করে ধোল খায় পুরো দেহটা। তখন আল্লাহু আকবার বলে চিল্লান দিই আর আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ নির্যাতন জুলুম যতই করুক মুখ দিয়ে কোনো বাঁচার জন্য মিথ্যা কথা বের করো না। 3.5 ঘন্টা ঝুড়িয়েছে, অনেক রং বেরঙের প্রশ্ন। এনে আবার ওখানে দাঁড় করিয়ে দিল, বললো বসো না, বসলে তুমি প্যারালাইসিস আক্রান্ত হয়ে যাবে, দাঁড়িয়ে থাকো, রক্তগুলো সঞ্চালিত হোক। এভাবে আমাকে 3 দিন নির্যাতন করে 3 দিন পরে কোনো কিছু না পাওয়ার পর আবার আমাকে রাত্রেবেলা অন্ধকারে চোখ বেঁধে আবার র‍্যাব 4 এনে নামিয়ে দিয়ে যায়। এই যে নির্যাতন, এই যে জুলুম, এই জন্য আমার অনেকে অনেক কিছু বলে। আমি হাসিনার উপাধি দিয়েছি জঙ্গি জননী। ওনার উপাধি দিয়েছি আমি জঙ্গি জননী। বাংলাদেশে কোনো জঙ্গি নাই, এটা ইসলামের দেশ। কোনো আলেম মাথায় টুপি, পাঞ্জাবি, পাগড়ি পরা, মাদ্রাসার তালেবে এলেম জেনে শুনে একজন আলেম আরেকজন মানুষকে, মুসলমানকে কাউকে হত্যা করতে পারে না। আপনার যা কিছু দেখেছেন হাসিনার আমলে সব কিছু হলো জঙ্গি নাটক। এগুলার ডাইরেক্টর হলো ভারতের দিল্লির র, আর প্রচার প্রসার হলো এই জঙ্গি জননী হাসিনা। স্পষ্ট কথা, বাংলাদেশে কোনো জঙ্গি নাই। এই জঙ্গি জননী এই জঙ্গি নাটক সাজিয়ে সাজিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য, ওলামায়ে কেরামকে নিশ্চিহ্ন করার জন্য, বাংলাদেশে মুসলমানদের দিল থেকে জিহাদি চেতনা নিঃশেষ করার জন্য এই ষড়যন্ত্রগুলো করেছে। হাসিনার এই নির্যাতনের কারণে আল্লাহ তাআলা ওলামায়ে কেরামের যে আল্লামা মামুনুল হক সাহেব
পাশাপাশি রুমে থাকতাম। রাত গভীর হওয়ার পর এই আল্লাহর বান্দা যখন তাহাজ্জুদের সময় দুহাত তুলে ইয়া আল্লাহ বলে চিল্লান দিতেন, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সৈকত বিল্ডিংয়ের নিচ থেকে 6 তলা পর্যন্ত পুরো বিল্ডিং থর থর করে কাঁপতে থাকতো। এই যে আলেমদের দোয়া, চোখের পানি, এগুলো আল্লাহ তাআলার অশেষ রহমত এবং নিয়ামত। জেলখানে আমল করতাম। একদিন স্বপ্নে দেখি হাসিনার পায়ের স্যান্ডেলের জুতো ছিঁড়ে গেছে, স্যান্ডেল ছিঁড়ে গেছে। আমি এটার ব্যাখ্যা বললাম যে হাসিনার ক্ষমতা শেষ নির্বাচনের পর 2024। আমি রমজানের আগে জেলখানা দিয়ে বেরিয়েছি, মামুন সাহেব রমজানের পরে বেরিয়েছেন, আন্দোলন শুরু হয়েছে। যখন জেলখানা থেকে আসি, জেলার আমাকে বলো হুজুর এই রাজনীতি মাজনীতি ছাড়েন, হেফাজত ছেড়ে দেন। কেন? বলে এই যে কষ্ট আপনাদের, এগুলো সহ্য হয় না তো, এগুলো রাজনীতি ছেড়ে দেন। বললাম ভাই, জেলখানার রুমগুলো আমরা যেখানে ছিলাম রং করে রাখেন 2024 রমজানের আগে। জেলার আমাকে বলে ভাই কেন? আমি বললাম আমরা যাইতেছি, ওনাদেরকে পাঠাইতেছি। জেলার আমাকে জিজ্ঞেস করে এটাও কি সম্ভব? বললাম জনাব, আর শাহজিবের মালিকের কাছে অসম্ভব বলে কোনো কিছুই নাই। আমার বিশ্বাস ছিল যখন হাসিনার আপনার সময় শেষ হয়ে আসবে, আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেন না, সময় গনিয়ে এসছে, জুতার স্যান্ডেলের ফিতা ছেড়ে গেছে, তার ক্ষমতাও শেষ। আমার একটা আত্মবিশ্বাস ছিল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, 24 জুলাই আগস্টের বিপ্লবে ছাত্র জনতার আওয়ামী পাখিল হিসেবে নামিয়ে দিয়ে আল্লাহ তাআলা বিপ্লব ঘটিয়ে এই জঙ্গি জননী হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে জঙ্গি নাটকের ডাইরেক্টর দিল্লির মোদির বাড়িতে পাঠিয়ে ট্রান্সফার করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দেশ স্বাধীন হয়েছে। যে আসলে কি আমরা এখনো স্বাধীন হতে পেরেছি? আমার মনে হচ্ছে এই স্বাধীনতাটা শুধু সরকারি দলের জন্য সীমাবদ্ধ। স্বাধীন হয়েছে তো আমাদের তারেক রহমান সাহেব দিল্লি থেকে বাংলাদেশে আসার সুযোগ পেয়ে আজকে প্রধানমন্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। আমি মনে করি স্বাধীন হয়েছে ক্ষমতাসীন দলের জন্য, আর আমরা যারা বিরোধী দলে আছি আমাদের জন্য দেশ স্বাধীন হয় নাই। তার প্রমাণ আমাদের হাদি ভাই আপনার বাক স্বাধীনতাতেই তো আমাদের এখানে ফিরত আসে নাই। এটা যার প্রমাণ নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবরা, নাসিরউদ্দিন ভাই আসতেছেন। এই বাক স্বাধীনতা, কথা বলতে যদি কথাই সহ্য করতে না পারেন তো ক্ষমতা থাকবেন কি করে? ক্ষমতাসীনদের চামড়া একটু মোটা হওয়া লাগে। যারা বিরোধিতা করে তারা কি আপনার দুশমন? সরকারের দুশমন নয়। আমরা বিরোধী পার্টি যারা আছি আমরা আপনাদের প্রকৃত বন্ধু, কারণ আমরা তেল পালিশ করি না, কিছু পাওয়ার জন্য আমরা আপনাদের বিরোধিতা করি না, আমরা আপনাদের সংসদের এবং রাষ্ট্রের জন্য আমরা বিরোধিতা করি। মূল কথা হলো এতটুকু। আজকে যারা দেশটা স্বাধীন করেছে তারা দেশের বিভিন্ন অঞ্চলে সফরে যায়, ভ্রমণে যায়, সংগ্রামে যায়, আপনারা হামলা করেন, মারেন, নির্যাতন করেন। এটা কোন ভাষায়, কোন সংস্কৃতি, এটা স্বাধীনতার কোন সুফল, এটা আমার বুঝে আসে না। আপনার গণভোট হয়েছে, নির্বাচন হয়েছে, কিন্তু আপনি নির্বাচনটাকে মানেন, গণভোটটাকে মানেন না, তা তো হয় না। গণভোটটা কেন মানবেন না? গণভোটটাকে না মানলে তো আপনার নির্বাচনটাকে মানা হয় না, আপনার ক্ষমতা যাওয়াটাও অবৈধ হয়ে যায়। আমরা সংবিধান সংস্কার করুন, সবকিছু করুন, এখন এক দফার ঘোষক নিয়ে লাগছে আমাদের মধ্যে কেলাকেলি। কেন? আপনি প্রধানমন্ত্রী হয়েছেন আলহামদুলিল্লাহ, যাদের কারণে শুকরিয়া আদায় করলে কি হয়? এক দফার ঘোষক নাহিদ ইসলাম, এরা যদি আপনি প্রচার করেন আপনার তো ইজ্জত আরো বাড়বে, কমবে না। আপনার নেতা কর্মীদেরকে থামান, তাদেরকে আপনার সংশোধন করুন। আপনার হাসিনার মূল পতনের আরেকটা কারণ হলো যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপ। আপনিও যদি আপনার ছাত্রদল যুবদল সন্ত্রাসীদেরকে থামাইতে না পারেন, এরাও যদি যুবলীগ ছাত্রলীগের সংস্কৃতি ধারণ করে আর বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের নৈরাজ্য বানায়, আস্থাগণ বানায়, মনে রাখবেন এই যুবদল ছাত্রদলের সন্ত্রাসীদের কারণেই আপনাকে আবার ফ্যাসিস্ট হইতে হবে। আর দেশের জনগণ এবং জুলাই যুদ্ধকে একত্রিত হয়ে আবার সেই ফ্যাসিস্টের, নব্য ফ্যাসিস্টের বিরুদ্ধে আরেকটা বিপ্লব করে বাংলাদেশকে ইসলামের জন্য, ন্যায় ইনসাফের জন্য আরেকটা বিপ্লব হওয়া ছাড়া কোনো বিকল্প নাই।